2, 1, 0, go. আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমি ডক্টর শরীফুল হালিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আমাদের লাইভ লেকচার সিরিজের নেক্সট লেকচার আজকে আমরা শুরু করব রেনাল সিস্টেম নিয়ে। আশা করি আপনারা আমাদের আগের লেকচারগুলো দেখেছেন। যদি দেখে না থাকেন অবশ্যই আজকের লেকচার দেখার পরে আমাদের আগের লেকচারগুলো দেখবেন। আমরা এর আগে রেনাল সিস্টেমের আগে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, প্যাথোলজি এবং এমব্রায়োলজির উপর কয়েকটা ভিডিও করেছিলাম। তো আশা করি আমরা এই ক্লাসের মাধ্যমে রেনাল সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট যেসব বিষয় আছে সেগুলো ডিসকাস করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমরা এই ক্লাসের মধ্যেই আপনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো দেরি না করে আমরা শুরু করি আমাদের স্পেসিফিক কথাগুলো। তো আমরা রেনাল সিস্টেমে এত বড় সিস্টেম আমরা চাইলেও সব কিছু আজকে ডিসকাস করতে পারবো না। এই কারণে আমাদের আজকের এই ইন্টিগ্রেশনের বেসিসটা হবে কেস। তো আমরা কয়েকটা স্পেসিফিক কেস নিয়ে ডিসকাস করব। এই কেসগুলো ডায়াগনোসিস আপনাদের কাছে জিজ্ঞেস করব, আপনারা ডায়াগনোসিসগুলো বলবেন এবং আমরা কিছু জাস্ট ইন্টারাকশন করব। এর মাধ্যমে আমাদের কিছু ব্রেইন স্টর্মিং হবে এবং আশা করি এতে আপনাদের উপকার হবে। তো আমরা শুরু করি। তো আর আপনারা যারা আমাদের সাথে আছেন লেকচারে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যে ফ্রেন্ড যারা আছে তাদের সাথে শেয়ার করবেন লেকচারটা, যাতে করে তারাও দেখতে পারে। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আমরা শুরু করি আমাদের প্রথম কেসটা নিয়ে। তো আমরা কেসটা বোর্ডে লিখি, আপনাদের জন্য সুবিধা হবে। তো আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কেসটা, যে একজন 30 বছর বয়স্ক ব্যক্তি, তার হয়তো বা গত 2 দিন ধরে ডায়রিয়া ছিল এবং এই ডায়রিয়ার ট্রিটমেন্ট উনি ঠিকমতো পান নাই, ঠিকমতো হাইড্রেশন পান নাই এবং এখন আমাদের কাছে হসপিটালে প্রেজেন্ট করেছেন যে তার পেশাবের পরিমাণ কমে গেছে, তার পেশাব খুব কম হচ্ছে। তো এইটার পসিবল বা প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে বলে আপনার মনে হয়? তো আপনারা আপনাদের মনের যে কথাটা সেটা আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে কমেন্ট করেন এবং আমরা ওই কথাগুলো নিয়ে, ওই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো নিয়ে একটু কথা বলবো। তো আমি চলে যাচ্ছি, দেখি আমাদের সাথে কে কে আছে। আমাদেরকে কমেন্ট করেছেন একজন মসিউর মুসা, আগের লেকচার কোথায় পাবো? আপনি আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পেজে অথবা আমাদের এক্সিস মেডিকেল স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমাদের আগের লেকচারগুলো পাবেন। আমাদের সাথে আরো আছেন আনিস আজরিফ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। তো ওয়ালিউল্লাহ খানও আছে আমাদের সাথে। তো আপনারা যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 20 জনের মতো আমাদের সাথে আছেন। তো আপনারা কাইন্ডলি বলেন কি প্রবাবল ডায়াগনোসিস হতে পারে। তো মসিউর মুসা বলেছেন ভেরি গুড, ফ্যান্টাস্টিক, আপনার ডায়াগনোসিসটা কারেক্ট, একিআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তো এখানে আমরা যদি ডিসকাস করি যে এখানে একিআই কেন হলো, বেসিক আইডিয়াটা হলো যে এই পেশেন্টের ডায়রিয়া হলো, ডায়রিয়া হওয়ার জন্য তার বডি থেকে প্রচুর ফ্লুইড লস হচ্ছে এবং যখনই ফ্লুইড লস হয় তখন আমাদের যে বডির অটো রেগুলেশন সিস্টেম আছে সেটার একটা বেসিক মেকানিজম হলো যে আমাদের কিডনির ব্লাড সাপ্লাই কমে যায় এবং যখনই কিডনির ব্লাড সাপ্লাই কমে যায় তখন কিডনির যে ইউরিন আউটপুট আছে সেটাও কমে যায় এবং ইউরিন আউটপুট কমে গেলে একটা সময় এরকম হয় যে এত কমে যায় যার মাধ্যমে যার কারণে আমাদের বডির যেসব মেটাবলিক ওয়েস্টেজ আছে সেগুলো আলটিমেটলি এক্সিট করা যায় না। এইটাকে বলা হয় প্রি রেনাল অ্যাকিউট রেনাল ফেইলিওর অথবা প্রি রেনাল একেআই। তো তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিসটা হলো একেআই। আমরা যদি আর একটু স্পেসিফিক বলতে চাই, প্রি রেনাল একেআই। এখন নেক্সট কোয়েশ্চেন, যে এই পেশেন্টের আমরা কি ট্রিটমেন্ট দিব এখন? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট ইন দিস পেশেন্ট? আপনারা আমাদের এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, দেখি আমরা। জাহির সালিম আমাদেরকে কমেন্ট করেছেন একেআই, ভেরি গুড, গুড ডায়াগনোসিস। আমাদের সাথে আরো আছে সারওয়ার জাহান তুহিন, মোহাম্মদ তারিকুর রহমান রিয়াদ, আব্দুল ওয়াহিদ বোরাদো কারেক্ট আনসার করেছেন। তারিকুর রহমান রিয়াদ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আপনারা সবাই খুব সুন্দর আনসার দিচ্ছেন। আমাদের সাথে আরো আছে ছোট ভাই মামুন আল রাজীব,
ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর আনসার দিচ্ছেন আপনারা। তাহলে আমাদের যদি এখন আমরা ম্যানেজমেন্টের স্টেপ নিয়ে কথা বলি, যে এই পেশেন্টের আমরা যদি ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট বলি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট ইন দিস পেশেন্ট উইথ একেআই, তাহলে কি হবে সেটা আপনারা একটু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন, দেখি আমরা কি হয়। আমাদের সাথে আরও আছেন মসিউর মোশা, কারেক্ট আনসার ফ্লুইড রিপ্লেসমেন্ট। যেহেতু তার এই ডায়রিয়ার জন্যই তার একাই হয়েছে, যেটা ভলিউম লসের জন্য হয়েছে, তো আমাকে ভলিউম দিতে হবে, ফ্লুইড রিপ্লেস করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের ভলিউম রিপ্লেস করার জন্য বেস্ট ফ্লুইড হলো আইসোটোনিক কোনো একটা ফ্লুইড, লাইক নর্মাল স্যালাইন বা হার্টম্যান সলিউশন বা কলেরা স্যালাইন। এবং মশিউর মোশা আলো বলেছেন যদি কোনো ইলেকট্রোলাইটস অ্যাবনর্মালিটি থাকে তাহলে পরে সেটা কারেক্ট করতে হবে। আমরা এই পেশেন্টের আরেকটু ইম্পর্টেন্ট কথা বলি। এই পেশেন্টটার ধরা যাক আমরা ইলেকট্রোলাইটস করলাম, ইলেকট্রোলাইটস করে দেখা গেল তার সেরাম পটাশিয়াম লেভেল 7.5 মিলিমোল পার লিটার। তাহলে এই পেশেন্টের এখন একেআই এর জন্য তার হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করলো, যেটা একটা কমন সিচুয়েশন, এটা হতে পারে। এখন এখানে কেউ বলতে পারে যে ভাইয়া ডায়রিয়া যদি থাকে, ডায়রিয়াতে নরমালি হাইপোক্যালেমিয়া হয়, কিন্তু ডায়রিয়াতে হাইপোক্যালেমিয়া হওয়া সত্ত্বেও একেআই এর জন্য মানে কিডনি ফেলিওরের জন্য কিন্তু তার হাইপার ক্যালেমিয়াও ডেভেলপ করতে পারে। এবং যখন হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে তখন কিন্তু খুব দ্রুত আমাকে এই হাইপার ক্যালেমিয়াটা ম্যানেজ করতে হবে। তাহলে এই পেশেন্টের যে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করেছে 7.5 মিলিমোল পার লিটার, আমি যদি কোয়েশ্চেন করি যে এই পেশেন্টের ম্যানেজমেন্টে এই মুহূর্তে আমি কি করব, হোয়াট উইল বি দ্য নেক্সট 3 স্টেপস, আমি নেক্সট 3টা স্টেপ কি নেব, আপনারা কাইন্ডলি আপনাদের কমেন্ট সেকশনে এই কমেন্টে করেন যে আমাদের নেক্সট 3 স্টেপস কি হবে। দেখি আপনাদের আনসারের জন্য আমি ওয়েট করছি, দয়া করে দ্রুত আনসার করবেন একটু। শারমিনা আক্তার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরও আছেন মাসুদ রানা। আপনারা কাইন্ডলি আমাকে বলবেন যে এই পেশেন্টের যে পটাশিয়াম লেভেল 7.5, এই পটাশিয়ামটাকে কন্ট্রোল করার জন্য বা এই পেশেন্টকে এই লাইফ থ্রেটানিং সিচুয়েশন থেকে রক্ষা করার জন্য আমরা কি ম্যানেজমেন্ট স্টেপস নিব। তো আপনাদের আনসারের জন্য আমি ওয়েট করছি, তারপরেও আমি শুরু করি এটার ম্যানেজমেন্টের স্টেপস কি হবে। তো পটাশিয়াম লেভেল যখনই আমরা 5.5 এর বেশি হয় সেটা খুবই ডেঞ্জারাস, এবং পটাশিয়াম লেভেল যখন এরকম 7.5 হয়ে যাবে তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডেঞ্জার যেটা হলো কার্ডিয়াক অ্যারিথমিয়াস। এবং এই কার্ডিয়াক অ্যারিথমিয়াসের মধ্যেও যদি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস হয় তাহলে কিন্তু সেটা লাইফ থ্রেটানিং হতে পারে। এই কারণে আমার যখনই হাইপারক্যালেমিয়া থাকবে সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে কার্ডিয়াক অ্যারিথমিয়াস প্রিভেন্ট করতে হবে। এখন আপনারা জানেন যে অ্যাকশন পটেনশিয়ালের একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট হলো, আমি যদি কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল ছোট করে আঁকি, এখানে এটা হলো কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে আমাদের ইনিশিয়াল স্টেপ যে ডিপোলারাইজেশন, এটা হয় সোডিয়াম দিয়ে, যেটা প্ল্যাটো ফেজ সেটা হয় ক্যালসিয়াম ভিতরে ঢুকে এবং পটাশিয়াম বের হয়। আবার রিপোলারাইজেশন যে ফেজটা আছে যেটা লাস্ট ফেজ, সেখানেও পটাশিয়াম বের হয়। তো যখনই আপনার হাইপারক্যালেমিয়া থাকবে, ব্লাডের মধ্যে পটাশিয়াম অনেক বেশি থাকবে, তখন এই পটাশিয়ামের যে বের হওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু কমে আসবে। তখন দেখা যাবে যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক না থাকার কারণে অ্যাকশন পটেনশিয়ালটা প্রলংড হচ্ছে, ফলে দেখা যাবে বিভিন্ন ধরনের অ্যারিথমিয়াস হবে। এই কারণে কি করতে হবে, ক্যালসিয়াম দিতে হবে। বেশি করে যদি আমরা ক্যালসিয়াম দেই, এই ক্যালসিয়ামটা আমার সেল মেমব্রেনের যে অ্যাকশন পটেনশিয়ালটা বা মেমব্রেনের স্টেবিলাইজেশনটা মেনটেন করবে। সো আমরা কি করব, যখনই পটাশিয়াম লেভেল অনেক হাই দেখব সবার আগে আমাকে ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিতে হবে। সো ক্যালসিয়াম গ্লুকোনেট দিব আমরা। তো সবার আগে আমাদের ট্রিটমেন্টের প্রথম স্টেপ আমরা 10% 10 ml ক্যালসিয়াম গ্লুকোনেট ওভার ফিউ মিনিটস আমরা দিয়ে দিব। এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আমাদেরকে কার্ডিয়াক অ্যারিথমিয়া রিস্ক থেকে বাঁচাবে, ফলে পেশেন্টের লাইফটা আমরা সেভ করতে পারবো। তো সবার আগে আমাকে দিতে হবে ক্যালসিয়াম গ্লুকোনেট, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। তো আমাদের ফার্স্ট স্টেপ যদি ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়, তাহলে আমাদের নেক্সট দুটো স্টেপ কি হবে, হোয়াট আর দ্য নেক্সট 2 স্টেপস ফর ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া ইন দিস পেশেন্ট। তো আমরা আপনাদের আনসার একটু দেখি। আব্দুল্লাহ আল মামুন বলছেন ডায়ালাইসিস একটা কারেক্ট আনসার, বাট নট ইন দিস সিচুয়েশন।
আমরা ডায়ালাইসিস কখন দেব? যখন আমরা এই মেডিকেল ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া করতে ব্যর্থ হব, যখন দেখা যাবে যে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট এবং আদার্স ড্রাগগুলো দিচ্ছি কিন্তু তারপরেও আমার পটাশিয়াম অনেক হাই, ওই ক্ষেত্রে আমাকে ডায়ালাইসিস করতে হবে। কিন্তু এখন যেহেতু আমরা সবগুলো ড্রাগস ট্রাই করি নাই, এখন আমাকে কি করতে হবে? ক্যালসিয়াম গ্লুকোনেটের পরে আদার যেসব ড্রাগস আছে পটাশিয়াম কন্ট্রোল করার জন্য, সেগুলো আমরা দিব। তো মসিউর মুসা বলছেন, ভেরি গুড, টু মুভ দ্য পটাশিয়াম ইনটু দ্য সেল। তাহলে কি কি ড্রাগস আছে যেসব ড্রাগস আমাদের ব্লাড থেকে পটাশিয়ামটাকে সেলের ভিতর ঢুকাবে? ওকে, মামুন আল রাজীব বলছেন, কারেকশন অফ হাইপোভলিমিয়া, কারেকশন অফ হাইপারক্যালেমিয়া, গ্লুকোজ উইথ ইনসুলিন। ভেরি গুড। তাহলে হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্টের প্রথম স্টেপ যদি হয় ক্যালসিয়াম গ্লুকোনেট, তাহলে নেক্সট স্টেপ হবে ইনসুলিন উইথ গ্লুকোজ। তো আমরা টিপিক্যালি কি করি? আমরা ইনসুলিন, আমরা যদি নেক্সট স্টেপ বলি, আমাদের নেক্সট স্টেপ হলো ইনসুলিন এবং গ্লুকোজ দেয়া। এখানে আমরা ইনসুলিন কেন দিচ্ছি? ইনসুলিন হলো আমাদের ব্লাড থেকে পটাশিয়ামটাকে সেলের ভিতর ঢুকায়। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। কিভাবে ঢুকায়? ইনসুলিন হলো আমাদের ব্লাডে যে আমাদের সেল মেমব্রেনে যে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প আছে, এই পাম্পটাকে অ্যাক্টিভেট করে, এবং এই পাম্পের কাজ হলো সেলের ভিতরে পটাশিয়াম ঢুকানো এবং সেল থেকে সোডিয়াম বের করা। সো যখনই আমরা ইনসুলিন দিব, তখন আমার সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পটা অ্যাক্টিভেট হবে, এবং তখন পটাশিয়ামটা আমার সেলের বাইরে থেকে সেলের ভিতর ঢুকবে। সো পটাশিয়ামটা সেলের বাইরে থেকে সেলের ভিতর ঢুকতে সাহায্য করবে এই ইনসুলিনটা। এবং এই ইনসুলিন এবং গ্লুকোজ দেওয়ার উদ্দেশ্য হলো যে ইনসুলিন দেওয়ার পর কি হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দ্যাটস ওয়াই আমরা ইনসুলিনের সাথে গ্লুকোজ দেই। এবং টিপিক্যালি আমাদের হাতে কি থাকে? 25% নিউট্রিডেক্স বা 25% ডেক্সট্রোজ থাকে। এই ডেক্সট্রোজ সলিউশনটা আমরা দেখা যাচ্ছে 100 ml সলিউশন 5 to 10 ইউনিট ইনসুলিনের সাথে আমরা ড্রিপে দিয়ে দিই। এবং এর পাশাপাশি আমরা আরেকটা ট্রিটমেন্ট ফলো করি, সেটা হলো যে আমরা পেশেন্টকে কিছু ইনহেল করতে দেই, কিছু নেবুলাইজ করি। কি নেবুলাইজ করি আমরা? তো আমাদের পেশেন্টের থার্ড স্টেপ অফ ম্যানেজমেন্ট হলো পেশেন্টকে নেবুলাইজ করা। এবং আমরা কি নেবুলাইজ করি? আমরা সালবিটামল নেবুলাইজ করি। সালবিটামলও কিন্তু এই ইনসুলিনের মতো আমার সেলের বাইরে থেকে পটাশিয়ামটাকে সেলের ভিতর ঢোকায়, এবং ঢোকানোর মাধ্যমে আমার সেরাম পটাশিয়াম লেভেল বা ব্লাড পটাশিয়াম লেভেলটাকে কন্ট্রোল করে। তো আমরা যদি সামারাইজ করি যে একটা পেশেন্টে যখন হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে, 3 ইমিডিয়েট স্টেপস সিকুয়েন্সিয়ালি যদি বলি, ক্যালসিয়াম গ্লুকোনেট টু স্ট্যাবিলাইজ দ্য মেমব্রেন, insulin and glucose to move the potassium from the serum into the cells, and next step হলো সালবিটামল আমরা নেবুলাইজ করি, এবং নেবুলাইজ করার মাধ্যমেও কিছুটা পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে। বাট এখানে যদি আমরা বলি যে পটাশিয়াম ব্লাড থেকে কমানোর জন্য সবচেয়ে ইফেক্টিভ কোনটা? ইনসুলিন। ইনসুলিন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ান। এখানে কেউ জিজ্ঞেস করতে পারে যে আমরা ডায়োরেটিক্স ইউজ করতে পারি কিনা। আমরা ডায়োরেটিক্স ইউজ করতে পারি, তবে যেহেতু পেশেন্টের অলরেডি একেআই আছে, এখানে ডায়োরেটিক্সের ইফেক্টিভনেস কোয়েশ্চেনেবল। এবং কখন আমরা ডায়ালাইসিস করব? আমাদের একজন কমেন্ট করেছিলেন যে আমরা এই পেশেন্ট ডায়ালাইসিস করবো কিনা। অবশ্যই এই পেশেন্টে ডায়ালাইসিস লাগতে পারে, কিন্তু কখন? যখন আমাদের এই প্রথম 3টা স্টেপ করার পরেও আমরা দেখব যে পটাশিয়াম লেভেলটা কন্ট্রোল হচ্ছে না, তখনই শুধুমাত্র আমরা ডায়ালাইসিস করব। কারণ ডায়ালাইসিস তো এমনি এমনি করা যাবে না। যখনই আমরা একটা পেশেন্টকে ডায়ালাইসিস করতে চাই, অবশ্যই তাকে একটা ফিমোরাল ক্যাথেটার বা একটা জুগুলার ক্যাথেটার করে নিতে হবে। ইট টেক্স টাইম, এবং মেশিনের সাথে কানেক্ট করতে হবে। ইট অলসো টেক্স টাইম। সো সবচেয়ে দ্রুততম উপায় হলো এই 3টা স্টেপস। যদি এগুলো ফেল করে, নেক্সট স্টেপ হলো আমাদের ডায়ালাইসিস। আমরা কোন ডায়ালাইসিস দিব? বেস্ট হলো হেমোডায়ালাইসিস দেওয়া। বাট আমাদের আরেকটা অপশন হলো, যদি পেশেন্টের ব্লাড প্রেশার অ্যালাউ না করে, যদি পেশেন্টের ব্লাড প্রেশার অনেক কম থাকে, তাহলে আমাদের কিছু স্পেশাল মেথড আছে, যেমন স্লেইড আছে। এছাড়া যদি এগুলো অ্যাভেলেবল না থাকে, কোনো রিসোর্স পোর সেটিংয়ে থাকি আমরা, তখন কিন্তু আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা ইন্ট্রাপেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা পেটের মধ্যে আমরা একটা টিউব কানেক্ট করে পেটের ভিতরেই আমরা ডায়ালাইসিসটা করি, সেটা আমরা করতে পারি। যদিও সেটার ইফেক্টিভনেস একটু কম, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু মোর ট্রাবলসাম ফর দ্য পেশেন্ট অলসো। তো এই হলো আমাদের এই পেশেন্টের একটা ওভারভিউ। তাহলে আমরা এই পেশেন্টের দেখার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ডায়রিয়ার জন্য একেআই হচ্ছে, একেআই একটা কমপ্লিকেশন হিসেবে হাইপারক্যালেমিয়া হচ্ছে, এবং কিভাবে হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট করতে হয় সেটাও আমরা দেখলাম।
তো এই পেশেন্টের যদি ম্যানেজমেন্টটা এই সব পর্যায়ে না হয়, যদি পেশেন্ট হসপিটালে আসতে আরো দেরি করে, তখন তার একটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিডনিতে তার টিউবিউলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এটাকে কি বলা হয়? আমাদের সাথে যারা আছেন কাইন্ডলি তারা কমেন্ট করেন, আমি দেখি। আপনারা বলেন যদি এই পেশেন্টটা আমাদের হসপিটালে আসতে অনেক দেরি করে, 2-3 দিন দেরি হয়ে যায়, তখন তার কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যদি তার টিউবুলার নেক্রোসিস হয় তখন আমরা এটাকে কি বলি? মশিউর মুসা বলছেন টু মুভ দ্য পটাসিয়াম ইনটু দ্য সেল। সাইদ আবিদিন, হ্যালো। মামুনুল রাজীব বলেছেন কারেক্ট আনসার, ইনহেল সালবুটামল। ভেরি গুড, আমাদের পটাসিয়ামের ম্যানেজমেন্টের একটা স্টেপ। এম এম তাওহিদুল আশফাক রোমেল, উনি কারেক্ট আনসার দিয়েছেন এটিএন। এটি এটিএন বাংলা টিভি না, এটা হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। সো যখনই এই পেশেন্টের ম্যানেজমেন্ট ডিলে হবে তখন তার একটা কমপ্লিকেশন হতে পারে, সেটা হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এবং যখন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হবে তখন কিন্তু আমরা এটাকে প্রি রেনাল একিআই বলবো না, তখন আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো ইন্ট্রিনজিক রেনাল ফেইলিওর। কারণ তখন আমার টিউবুলার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে এবং টিউবুলার সেলগুলো স্লাফ হওয়া শুরু করবে, যেটা মোর ডেঞ্জারাস। নর্মালি দেখা যায় যে প্রিরেনাল একিআই যখন হয় তখন কিন্তু ডায়ালাইসিস দরকার হয় না, কিন্তু যাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়ে যায় তাদের কিন্তু বেশিরভাগই ডায়ালাইসিস দরকার হয়। এবং যেসব একিআই পেশেন্ট ডায়ালাইসিসের স্টেজে চলে যায় তখন দেখা যায় এদের মধ্যে মর্টালিটি রেট অনেক বেশি হয়। সো যেসব পেশেন্ট একিআই বা ডায়ালাইসিস লাগছে, ভেরি ডেঞ্জারাস, পেশেন্টের প্রগনোসিস খুবই খারাপ। দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 30-40%, 50% পর্যন্ত মর্টালিটি হতে পারে। এবং যখন এটিএন বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হবে, সেই নেক্রোসিস ডায়াগনোসিসের একটা ওয়ে হলো আমরা যদি পেশেন্টের ইউরিন এক্সামিনেশন করি, ইউরিন আরএমই করি, ওখানে একটা স্পেশাল কাস্ট পাওয়া যায়। তো এই কাস্টের নামটা আমি বলছি না, আমি আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে ইউরিন আরএমই করলে কি কাস্ট পাওয়া যায়। আমাদের সাথে আরো জয়েন করেছে মামুনুর রশিদ। আমাদের এই ক্লাসে এখন পর্যন্ত ভালোই স্টুডেন্ট সমাগম হয়েছে, এখন পর্যন্ত 45 স্টুডেন্টস আছে আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ আমাদের এই লেকচারটা দেখার জন্য। আপনারা যারা দেখছেন এই লেকচারটা তারা সবাই আপনাদের ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন এখনই। মসিউর মুসা একটা কোয়েশ্চেন করেছে, নাইস কোয়েশ্চেন। ভাইয়া এটিএন কি রিভার্সিবল? অবভিয়াসলি এটিএন রিভার্সিবল। কখন? এটিএন এর একটা রিভার্সিবল স্টেজ আছে। এটিএন কি হয়? এটিএন এ আমার যে টিউবুলার সেলগুলো আছে সেগুলো নেক্রোসিস হয়। এখন এই টিউবুলার সেল তো কিডনিতে অনেক আছে, সব সেল কি একসাথে নেক্রোসিস হবে? না। প্রথমে কিছু সেল নেক্রোসিস হবে, ধীরে 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 নেক্রোস সেলের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। সো যখন এটিএনটা আর্লি স্টেজে থাকবে, আর্লি এটিএন অবভিয়াসলি রিভার্সিবল। স্পেশালি যদি এটিএন যখন হয় তখন যদি আমরা পেশেন্টের এটিএন এর রিজনটা বের করতে পারি, যে এটা কি হাইপোভলিমিয়ার জন্য হচ্ছে, এটা কি ড্রাগসের জন্য হচ্ছে, নাকি এটা আদার কোনো টক্সিক ইনসাল্টের জন্য হচ্ছে, আমরা যদি রিজনটা বের করি, রিজনটা ট্রিট করি, তার পাশাপাশি কিডনিটাকে আমরা সাপোর্ট দেই, লাইক আমরা ডায়ালাইসিস করি, তাহলে অবশ্যই এটিএন এর ট্রিটমেন্ট রিভার্সিবল, এটিএন এর পেশেন্টগুলো রিভার্সিবল। বাট যখনই এই ট্রিটমেন্টটা দিলে হবে, লাইক যখন কিডনির একটা মেজর পোর্শন অফ টিউবিউলস ড্যামেজ হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, তখন কিন্তু অলমোস্ট ইরিভার্সিবল। সো এই কারণে সিম্পল কিছু ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কিন্তু পেশেন্টের কিডনিটাকে সেভ করতে পারে। ঠিক আছে? সো এটিএন রিভার্সিবল ইন আর্লি স্টেজ, আনসারটা হবে এটিএন রিভার্সিবল ইন আর্লি স্টেজ। ধন্যবাদ এই কোয়েশ্চেনটা করার জন্য। আমাদেরকে সুন্দর কয়েকজন আনসার দিচ্ছেন। মোহাম্মদ আলী হোসেন আমাদেরকে একটা কারেক্ট আনসার দিয়েছেন। আমাদের কোয়েশ্চেনটা ছিল যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে কি ধরনের কাস্ট পাওয়া যায়? ভেরি গুড, মাডি ব্রাউন কাস্ট পাওয়া যায়। ফ্যান্টাস্টিক। এই মাডি ব্রাউন কাস্টটাকে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় গ্র্যানুলার কাস্ট। সো কেউ বলতে পারে মাডি ব্রাউন গ্র্যানুলার কাস্ট, এটা হলো কারেক্ট আনসার। তাফসিরুল হাসান বর্ণ বলছেন আরবিসি কাস্ট। অ্যাকচুয়ালি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে আরবিসি কাস্ট পাওয়া যায় না। আরবিসি কাস্ট প্র্যাকটিক্যালি পাওয়া যায় বিভিন্ন ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয়, লাইক অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডিউ টু পোস্ট স্ট্রেপ্টোককাল ইনফ্লামেশন, অথবা যদি আদার কোনো ইনফ্লামেশন হয় ইনভলভিং দ্য গ্লোমেরুলাস, তখন কিন্তু আমার আরবিসি কাস্ট আসবে। কিন্তু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যখন হয় তখন আমার মাডি ব্রাউন কাস্ট আসবে। সো এটা খেয়াল রাখতে হবে। আরবিসি কাস্ট কখন আসে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এজিএন, সিম্পলি এজিএন এ হয়। সাইদ আবেদিন এবং আব্দুল্লাহ মামুনও কারেক্ট আনসার দিয়েছেন মাডি ব্রাউন কাস্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আমাদের এই প্রথম কেসটা আমরা ডিসকাস করলাম, আমরা এখন একটা নেক্সট কেসে যাই। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো আনসার দিচ্ছেন।
আমরা এখন আমাদের নেক্সট কেসটা দেখছি। আমাদের এই নেক্সট কেসটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। A 50-year-old man with type 2 diabetes mellitus for 20 years which is uncontrolled. এই পেশেন্টের এখন প্রেজেন্টেশন হলো ওনার কথা যে গত কিছুদিন ধরে তার পেশাবটা ফেনা ফেনা হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি ফ্রোদি ইউরিন। পেশাবটা ফেনা ফেনা হচ্ছে, যখন উনি পেশাব করছেন দেখছেন যে পেশাবের মধ্যে অনেক ফেনা হচ্ছে, এটা আগে হতো না। উনি আরো বলছেন যে গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন ওনার ওজনটা বেড়ে গেছে। আগে ওনার ওজন ছিল হয়তো বা 75 কেজি, কিন্তু এখন ওনার ওজন 80 কেজি হয়ে গেছে। লাইক লাস্ট ফিউ উইকসের মধ্যে তার ওজনটা অনেক বেড়ে গেছে। এবং উনি বলছেন যে ওনার মুখটা অনেক ফুলে গেছে, পেটটা অনেক ভাল লাগছে এবং পাও অনেক ফুলে গেছে এবং হাঁটতে ওনার কষ্ট হয়। ওনার আরেকটা কমপ্লেইন হলো যে ওনার খাবার রুচি একদম কমে গেছে। উনি ডায়াবেটিক, এই কারণে দেখা যেত আগে ওনার অনেক খিদে লাগতো, কিন্তু এখন গত কয়েক সপ্তাহ ধরে ওনার খাওয়ার রুচি একদমই কমে গেছে। তো এইটা হলো একটা ক্লাসিক পেশেন্ট, এটা ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই পেশেন্টের ডায়াগনোসিসটা কি হবে সেটা আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, সেটার আনসারটা আপনারা কাইন্ডলি আমাদের যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেন যে আমাদের এই পেশেন্টের ডায়াগনোসিসটা কি হবে। তো আমি দেখছি আমাদের সাথে যারা আছেন কাইন্ডলি আপনারা কমেন্ট করবেন। আমাদের সাথে সাইদ আবিদিন আছেন, আব্দুল্লাহ মামুন আছেন, মোহাম্মদ আলী হোসাইন, তাফসিরুল হাসান বর্ণ, মাশিউর মুসা। আপনাদের কাছ থেকে আমি আনসারটা এক্সপেক্ট করছি যে এই কেসটার কি ডায়াগনোসিস হবে। আমাদের সাথে আরো আছে এম তাওহিদুল আশফাক রোমেল। ভেরি গুড সাইদ আবেদিন, আপনি কারেক্ট আনসার বলেছেন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ইয়েস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তবে এইখানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আসলে অনেকগুলো স্টেজ আছে। তো আপনার কি মনে হয় যে এই পেশেন্টটা কোন স্টেজে আছে? এটা কি আর্লি স্টেজে আছে নাকি একদম লেট স্টেজ, যেটা নেফ্রোপ্যাথির জন্য যে ক্রনিক কিডনি ডিজিজ হয় সেটাতে আছে? একটু চিন্তা করবেন। মশিউর মুসা এবং জসিম আহমেদ আপনার কারেক্ট আনসার দিয়েছেন সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এবং এই সিকেডিটা কেন হয়েছে? ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস অথবা ডিউ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি লিডিং টু সিকেডি, অথবা আপনি ঘুরিয়ে বলতে পারেন সিকেডি ডিউ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সুহান রহমান এবং কামরুল হাসান আপনারাও ঠিক আনসার দিয়েছেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটা একটু ব্রড টার্ম হয়ে যায়। আমার মনে হয় আপনাদের আরো একটু ভালো করে বলা উচিত যে সিকেডি ডিউ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অথবা সিকেডি ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস, এটা বললেও হবে। সো পেশেন্টের স্পেসিফিক ডায়াগনোসিস হলো সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। কারণ দেখেন আপনারা কিডনি যে ফেইলিওর হচ্ছে, কিডনি ফেইলিওরের যে ফিচারগুলো সেগুলো কিন্তু তার ডেভেলপ করে গেছে। তার অ্যানোরেক্সিয়া হচ্ছে, অ্যানোরেক্সিয়া হওয়ার মানেটা হলো তার ইউরিমিয়া আছে বডিতে, এবং যখন ইউরিমিয়া হয় তখন বডির বিভিন্ন জায়গায় ইউরিমিক টক্সিনসগুলো জমা হয়, লাইক জিআইটিতেও ইউরিমিক টক্সিন জমা হয় এবং তখন পেশেন্টের খিদে থাকে না, একদমই রুচি হয় না, বরং বমি বমি লাগে। ইডেমা হচ্ছে মানে হলো রেনাল যে এক্সট্রুডারি ফাংশন, ইউরিন তৈরি করার যে তার ক্যাপাসিটি সেটা কিন্তু কমে গেছে, সে কিন্তু ইউরিন তৈরি করতে পারছে না। এই কারণে তার বডি থেকে ফ্লুইড বের হচ্ছে না, বরং ফ্লুইডটা জমা হচ্ছে, এবং এই ফ্লুইডটা তার স্কিনের নিচে, তার অ্যাবডোমেনে, তার পায়ে জমা হচ্ছে। তার মানে রেনাল ফেইলিওরের ফিচারগুলো পাচ্ছি। তারপরে এই ফ্রোদি ইউরিনটা কেন হচ্ছে? এই ফ্রোদি ইউরিন মানে হলো তার প্রচুর প্রোটিন যাচ্ছে। যখনই আমার কিডনি দিয়ে প্রোটিন পাস হবে, প্রচুর প্রোটিন পাস হবে, মানে হলো অ্যালবুমিন পাস হবে, তখন আবার ইউরিনটা ফ্রোদি হবে। সো ফ্রোদি ইউরিন এর একটা কমন ফিচার, যখনই প্রোটিন ইউরিয়া হয় তখনই আবার ইউরিনটা ফ্রোদি হয়। তাহলে আমরা দেখলাম যে এই পেশেন্টের ডায়াগনোসিসটা হলো সিকেডি ডিউ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং খেয়াল করেন তার কিন্তু ডায়াবেটিসটা আনকন্ট্রোল ছিল। যখন ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে তখন কিন্তু আপনার নেফ্রোপ্যাথি হওয়ার যে রেটটা, প্রোগ্রেশন রেটটা সেটা খুবই স্লো হবে। বাট যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে তখন কিন্তু খুবই র্যাপিডলি আমার নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে। এবং সাথে যদি কনকমিটেন্ট হাইপারটেনশন থাকে, আদার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, তখন নেফ্রোপ্যাথি আরো দ্রুত হবে। সাইদ আবেদিন বলেছেন ইএসআরডি, এটাও কারেক্ট ডায়াগনোসিস, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। আপনি সিকেডি বলতে পারেন। এন্ড স্টেজ রেনাল ডিজিজ আরো ভালো, কারণ সিকেডিরও আসলে অনেকগুলো স্টেজ আছে। তো সিকেডির আমরা স্টেজের মধ্যে এই পেশেন্টটা কোন স্টেজে আছে যদি বলি, এই পেশেন্টটা আছে সিকেডি স্টেজ 5-এ। সো আরো স্পেসিফিক ডায়াগনোসিস হলো এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ইএসআরডি। তার মানে এই পেশেন্টটা হলো ইএসআরডি। ইএসআরডি মানে হলো সিকেডি স্টেজ 5 বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যেখানে আপনার জিএফআর লেস দেন 15 হয়। এবং এটা কেন হচ্ছে? ডিউ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আব্দুল্লাহ মামুন কারেক্ট আনসার দিয়েছেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি লিডিং টু সিকেডি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা খুব কারেক্ট আনসার দিয়েছেন। মোহাম্মদ আলী হোসেন বলছেন নেফ্রোটিক সিনড্রোম ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস। ইয়েস, দ্যাটস অলসো কারেক্ট।
নেফ্রোটিক সিনড্রোম, যেহেতু প্রোটিনুরিয়া আছে আপনি বলতে পারেন যে নেফ্রোটিক সিনড্রোম, রাদার আপনার বলা উচিত নেফ্রোটিক প্রেজেন্টেশন। কারণ আপনি যখন নেফ্রোটিক সিনড্রোম বলতে যাবেন তখন কিন্তু শুধু প্রোটিনুরিয়া থাকলে হবে না, আপনার প্রোটিনুরিয়া থাকতে হবে, আপনার হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকতে হবে, তার সাথে আপনার হাইপারলিপিডেমিয়াও থাকতে হবে। যেহেতু এখানে একটা স্পেসিফিক কজ আছে, স্পেসিফিক কারণ আছে, আপনি নেফ্রোটিক সিনড্রোম বলতে পারেন, এটা একটা গ্রস হেডলাইনে আসতে পারে, বাট বেটার হয় আপনি আরো স্পেসিফিক ডায়াগনোসিস যান। অবভিয়াসলি এটা নেফ্রোটিক প্রেজেন্টেশন, কিন্তু আরো ভালো হয় আপনি যদি স্পেসিফিক ডায়াগনোসিসটা বলেন। নেফ্রোটিক বললে ভুল হবে না, বাট স্পেসিফিকটা বললে আরো ভালো হবে। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো আনসার দিচ্ছেন। আমরা এই কেসটার আর একটু ডিটেলসে যাই এখন। তো আমরা যে কেসটা বলছিলাম, এই কেসের আরো কিছু ফাইন্ডিংস আমরা এখানে লিখলাম। আমরা এই পেশেন্টটাকে যখন এক্সামিন করলাম, এক্সামিন করে আমরা দেখলাম যে পেশেন্টের অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট হচ্ছে, অল্প শ্বাসকষ্ট আছে, তার রেসপিরেটরি রেটটা একটু বেশি। এবং আমরা লাংস যখন এক্সামিন করলাম দেখলাম তার বাইল্যাটারাল ব্যাজাল ক্রিপিটেশনস আছে, তার মানে হলো তার পালমোনারি ইডেমা আছে। এবং আমরা পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনার আর কোনো প্রবলেম আছে কিনা, তখন সে বললো তার বুকে ব্যথা হয়। তো আমরা কি করলাম, আমরা তার স্টেথোস্কোপটা বুকের মধ্যে বসালাম, মানে প্রিকর্ডিয়ামে বসালাম, বসিয়ে আমরা দেখলাম তার প্রিকর্ডিয়াল রাব আছে বা পেরিকার্ডিয়াল রাব আছে। এটা কি সাজেস্ট করে যে পেশেন্টের দুইটা প্রবলেম, একটা হলো পেশেন্টের ফ্লুইড ওভারলোড আছে, ফ্লুইড ওভারলোডের জন্য তার পালমোনারি ইডেমা হচ্ছে, যেটা খুবই খারাপ। আরেকটা হলো তার ইউরেমিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করে গেছে। সো পেশেন্টের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এছাড়া আমরা আরো কিছু জিনিস দেখলাম, তার ক্রিয়েটিনিনটা অনেক হাই 11.6, তার ক্যালসিয়ামটা লো, যেটা সিকিডিতে থাকে, সিকিডিতে নর্মালি ক্যালসিয়াম লো থাকে, আমরা দেখলাম 7.5। আমরা আরেকটা জিনিস দেখলাম, পটাশিয়াম 7 মিলিমোল পার লিটার। তো এই পেশেন্টটা খুবই একটা গ্রেভ সিচুয়েশনে আছে। তো আমরা যদি এই পেশেন্টের এখন বলি যে এই পেশেন্টের এই মুহূর্তে কি ট্রিটমেন্ট দেওয়া উচিত, তাহলে এটার আনসার কি হবে? এই পেশেন্টটা অনেক গ্রেভ একটা কন্ডিশনে আছে, এই পেশেন্টের আমরা যদি ট্রিটমেন্ট দিতে বলি, হোয়াট ইজ দ্য মোস্ট স্পেসিফিক ট্রিটমেন্ট রাইট নাও? তো এই কোয়েশ্চেনটা আপনাদের সবার কাছে আমি করছি, আপনারা কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এই পেশেন্টের আমরা কি ট্রিটমেন্ট দেওয়া উচিত টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। ওকে, ইএসআরডি কেন ভাইয়া একজন কোয়েশ্চেন করেছেন। তো ইএসআরডি অ্যাকচুয়ালি আমি কনফার্ম করে কখন বলতে পারবো? ইএসআরডি আমি কনফার্ম করে বলতে পারবো যখন আমি পেশেন্টের সবগুলো ইনভেস্টিগেশন করে ফেলবো, সেরাম ইনভেস্টিগেশন এবং রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করে ফেলবো, তখন আমরা ইএসআরডি বলতে পারবো। এবং আরও কিছু জিনিস যেমন আমরা ইজিএফআর দেখবো, ইজিএফআর দেখে আমরা বলে দিতে পারবো ইএসআরডি কিনা। এবং সেটা দেখার জন্য একটা ডায়াগনস্টিক কিছু ফর্মুলা আছে, এমডিআরডি ইকুয়েশন আছে। আমরা এমডিআরডি ইকুয়েশন যদি করি তাহলে প্রবাবলি এই পেশেন্টের সিকিডি স্টেজ 5 আসবে, যেটাকে আমরা ইএসআরডি বলতে পারবো। এটা আমাদের একটা টেন্টেটিভ ডায়াগনোসিস, প্রবাবলি এই পেশেন্টের ইএসআরডি, এটা আমাদের একটা প্রভিশনাল ডায়াগনোসিস। ওকে, মশিউর মুসা বলছেন প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট, এনিমিয়া কারেকশন, ডায়ালাইসিস। অ্যাবসলিউটলি। তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপ অফ ম্যানেজমেন্ট সেটা হলো ডায়ালাইসিস। কেন ডায়ালাইসিস দিতে হবে? সেটার রিজন হলো এই পেশেন্টের দেখা যায় পেরিকার্ডিয়াল বা প্রিকার্ডিয়াল রাব আছে, এবং এই রাবের জন্য আমাদের কি করতে হবে? ডায়ালাইসিস দিতে হবে। আমাদের ফ্লুইড ওভারলোড আছে, ইটসেলফ ইজ এ ইন্ডিকেশন ফর ডায়ালাইসিস, এবং হাইপারক্যালেমিয়া আছে। তাহলে এইগুলো হলো আমাদের ডায়ালাইসিসের ইন্ডিকেশন। তো আপনারা লিখে রাখতে পারেন ডায়ালাইসিসের ইন্ডিকেশনগুলো, আমাদের একটা নেমোনিক আছে, আমরা ছোট্ট করে লিখে দিচ্ছি ডায়ালাইসিসের ইন্ডিকেশনগুলো।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ডায়ালাইসিসের ইন্ডিকেশনগুলো লিখেছি। তো আমাদের নেমোনিকটা হলো AEIOU, মানে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে লেটারগুলো আছে সেগুলোর মধ্যে ভাওয়েলস সেগুলো হলো আমাদের ডায়ালাইসিসের ইন্ডিকেশন। তার মধ্যে এতে হলো অ্যাসিড, মানে যখন সিভিয়ার অ্যাসিডোসিস হবে নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট তখন আমরা ডায়ালাইসিস করব। ইতে হলো ইলেকট্রোলাইটস, যখন সিভিয়ার রেজিস্ট্যান্ট হাইপারক্যালেমিয়া হবে তখন আমরা ডায়ালাইসিস করব। আইতে হলো ইনজেকশন, কিছু ড্রাগস আছে যেগুলো আমরা যখন ওভারডোজ করব তখন আমাদের ডায়ালাইসিস করতে হবে। ড্রাগসের মধ্যে কমন ড্রাগস হলো অ্যাসপিরিন, এছাড়া যদি কেউ লিথিয়াম বা আদার কিছু ড্রাগস আছে ওগুলো যদি খায় ওভারডোজ হয় তখন ডায়ালাইসিস করতে হবে। এছাড়া যদি ফ্লুইড ওভারলোড হয়, যেমন ফ্লুইড ওভারলোডের জন্য যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, সিভিয়ার ইডেমা হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তখন আমাকে ডায়ালাইসিস করতে হবে। এছাড়া যদি পেশেন্টের ইউরিমিয়া ডেভেলপ করে, কিভাবে বুঝবো? যদি ইউরিমিয়া হয় এটা হতে পারে ইউরিমিক এনকাফালোপ্যাথি, তখন পেশেন্টের লেভেল অফ অ্যালার্টনেসটা অনেক কমে যাবে। হতে পারে ইউরিমিক পেরিকার্ডাইটিস, তখন পেশেন্টের চেস্ট পেইন করবে, আমরা এক্সামিন করে দেখব তার পেরিকার্ডিয়াল রাব আছে। তো এটা ছিল আমাদের একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির যে পেশেন্টের ক্লাসিক প্রেজেন্টেশন। এটা একটা ডিলেড প্রেজেন্টেশন। তো আর্লি স্টেজে আমাদেরকে যদি বলা হয় যে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি প্রিভেন্ট করতে চাই আমাকে কি করতে হবে? নাম্বার 1, অবশ্যই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কিছু আর্লি স্টেজ আছে, ওই আর্লি স্টেজে আমি যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে পরে কিন্তু আমার এই প্রোগ্রেশনটা অনেক স্লো হয়ে যাবে। এবং আর্লি স্টেজে ডায়াগনোসিস করার সবচেয়ে ইম্পর্টেন্ট টুল যদি বলা হয় সেটা হলো আমার ইউরিনে অ্যালবুমিন দেখা। তো অ্যালবুমিন অনেক সময় ধরা পড়ে না, তখন আমাকে কি করতে হয়? ইউরিনে মাইক্রো অ্যালবুমিন টেস্ট করতে হয়। এটার জন্য বেস্ট মেথড বা মোস্ট প্র্যাকটিক্যাল মেথড যদি আমরা বলতে চাই, মোস্ট প্র্যাকটিক্যাল মেথড হলো ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বা ইউরিন ACR। সো আসলে প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টকে তার ইনিশিয়াল ভিজিটেই ACR করা উচিত, ইউরিন ACR করা উচিত, করে দেখা উচিত তার মাইক্রো অ্যালবুমিনুরিয়া আছে কিনা। এবং যখন মাইক্রো অ্যালবুমিনুরিয়া থাকে তখনই, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তখনই তাকে AC ইনহিবিটর অথবা ARB শুরু করা উচিত। কারণ AC ইনহিবিটর বা ARB কি করবে? আমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথির যে প্রোগ্রেশন সেটাকে স্লো ডাউন করবে, প্রিভেন্ট করবে না পুরোপুরি, স্লো ডাউন করবে, প্রোটিনিউরিয়া কমাবে, যেটা আলটিমেটলি একটা মর্টালিটি বেনিফিট দিবে। সো আমরা যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেন্ট করতে চাই আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু কন্ট্রোল দ্য ডায়াবেটিস, we have to give the patient AC inhibitors or ARBs, যার মাধ্যমে আমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটা কন্ট্রোল হবে। বাট যখন এইরকম স্টেজে চলে আসবে, এই পেশেন্টের মধ্যে একটা স্টেজে চলে আসবে, তখন কিন্তু আসলে আমাদের ডায়ালাইসিস দেওয়া ছাড়া, মেনটেনেন্স ডায়ালাইসিস দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না। তো এই পেশেন্টগুলো আসলে বেশি দিন সার্ভাইভও করবে না, হয়তো বা ফিউ ইয়ার্স, লাইক 5 to 7 ইয়ার্স সার্ভাইভ করবে, যেটা খুবই ডেভাস্টেটিং ফর দ্য পেশেন্টস। তো আমরা দুইটা ইম্পর্টেন্ট কেস ডিসকাস করলাম আজকে। আমরা AKI ডিসকাস করলাম, আমরা সিকিরি ডিসকাস করলাম। আমরা আমাদের লেকচারের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সময়ের অভাবে আমরা কিডনির আরও কিছু ডিজিজ আমাদের ডিসকাস করার ইচ্ছা ছিল, আমরা আসলে সুযোগ থাকে সত্ত্বেও করতে পারি না, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। তো আপনাদেরকে বলবো আপনারা আরও কিছু টপিক, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো, যেগুলো আপনারা বাসায় নিজেরা একটু পড়ে নেবেন ভালো করে। আপনাদের ইম্পর্টেন্ট টপিক হলো আপনাদের অবশ্যই ইউটিআইটা ভালো করে পড়তে হবে, কি অর্গানিজম দিয়ে ইউটিআই হয়। রেনাল স্টোনটা আপনারা খুব ভালো করে পড়বেন, রেনাল স্টোন ডিজিজের প্রেজেন্টেশন এবং টাইপস অফ স্টোন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে MCQ এর জন্য খুব নাইস কোয়েশ্চেন্স, সো টাইপস অফ স্টোনটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া কিছু কোয়েশ্চেন আসে যেমন রেনাল সেল কার্সিনোমা, এটা থেকে কোয়েশ্চেন আসে। ইউরেথেলিয়াল ক্যান্সার বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা, এখান থেকে কোয়েশ্চেন আসে। এছাড়া ইউরোলজির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস হলো বিপিএইচটা আপনারা খুব ভালো করে পড়বেন। আর অনেক কিছু আছে, রেনাল অ্যানাটমিও মোটামুটি ইম্পর্টেন্ট, রেনাল এমব্রায়োলজি আসলে অতটা ইম্পর্টেন্ট না। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই লেকচার রিলেটেড যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব সেই কমেন্টসগুলো আনসার দেওয়ার জন্য। এবং আপনারা আমাদের এই লেকচারটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে, সিনিয়র বা জুনিয়রদের সাথে শেয়ার করবেন। এবং এই লেকচার রিলেটেড যদি কোনো ইমপ্রুভমেন্টের পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব প্রতিটা লেকচার আগের লেকচারের সাথে ভালো হয়। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের রাত হয়ে গেছে, শুভ হোক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।